বহুদিন থেকেই রানা চাইছিল ওর সাথে একবার যেন সুন্দরবনে ওর মাস্তুতো ভাই হারাধনের বাড়িতে আসি। এমন বর্ধিষ্ণু গ্রামে শহরের কোলাহল ছেড়ে দুটো দিন কাটালেও শান্তি। সেই তো আসলামই, কিন্তু এবার সাথে করে রানা এলো না। রানা সওদাগরি কাজের জন্য কিছুদিন হলো বাইরে গেছে। এই জনমানবী নদীপথে একাই চলেছি। আলো বলতে ঝোপ জঙ্গলের নিষ্প্রভ জোনাকিতে ঝাড়ের আলো। এদিকে ওর ভাইয়ের বউয়ের নাকি ভয়ঙ্কর শরীর খারাপ, তাই আর চেম্বারে রোগী দেখা শেষ করে রাত 9টার লোকাল ধরে সোজা স্টেশনে গিয়ে হাজির হলাম। তাও ঘাটে পৌঁছতে পৌঁছতে 10টা তো বেজেই গেল। আপনি যে এখানে এসেছেন ডাক্তারবাবু, আমাদের বড় কেপা হলো। এমন অকালে গিন্নিটা আমার অসুখ বাঁধালে কি যে হলো ওপরালাই জানেন। কত বদ্যি করলেন, কত ওষুধপত্র, কিছুই কাজে এলো না। আমাদের তো এই গ্রামে নিজেদের বলতে কেউ নেই, বুঝতেই তো পারেন। দেখেন না বাবু, আমার গিন্নিটারে যদি একটু ঠিক করে দেওয়া যায়। ওকে আশ্বাস দিলাম, চিন্তা করো না হারাধন, আমি তো এসেই গেছি। সত্যি বলতে গতকালই আমি আসবো ভেবেছিলাম, কিন্তু যা বৃষ্টি শুরু হলো, সদরের রাস্তাতে তো 1 হাঁটু করে জল জমে গিয়েছিল। তাই অগত্যা আজই রওনা দিলাম। তা ওনার সমস্যাটা কি হচ্ছে? বুঝতে পারছি না ডাক্তারবাবু, সারাদিন বিছানায় পড়ে আছে, নড়াচড়া করে না, বলতে পারেন শয্যাশায়ী, কোনো কথাও কয় না। আর যাও বা বলে, সেও কি আমার বোঝার সাথ দিয়েছে? বুঝলুম না। তা উনি কি মাথায় কোনো আঘাত টাঘাত পেয়েছিলেন নাকি? না ডাক্তারবাবু, দিব্যি আমার সুস্থ বউ, আঘাত পেতে যাবে কেন? কত যত্নার্থী করি। আজ প্রায় 3 মাস 3 দিন হলো বউটা মাটিতে পা নামায়নি। এরপর হারাধন চুপ করে গেল। হ্যারিকেনের মৃদু আলোয় দেখলাম নৌকা দাঁড় বাইতে বাইতেও কি সব যেন বিড়বিড় করছিল। বুঝতেই পারছিলাম বেচারা বউয়ের রোগের তাড়নায় বহুদিন থেকে জর্জরিত। এদিকে রাতের আঁধার ক্রমশই নদীকে গ্রাস করছে যেন। কমপক্ষে ঘন্টাখানিক ধরে হারাধন দাঁড় বাইছিল। ওর এই শুকনো কাঠের মতো হাত দুটো যেন হাঁপড়ের মতো ওঠানামা করছিল। কখন যে ওর গ্রামে গিয়ে পৌঁছবো তা ঠিক বুঝতে পারলুম না। এদিকে খিদেই চোখে অন্ধকার দেখছি। হ্যাঁ গো হারাধন, আর কত দূর তোমার গ্রাম? এই তো বাবু, এই কাছেই আমার গ্রাম। এই জঙ্গলটা শেষ হলে চরের ধারে জাল ফেলে একটু মাছ ধরবো, তারপর আপনাকে নিয়ে সোজা বাড়ি ঢুকবো। মাছ ধরবে এত রাতে? প্রায় 11:30 বেজে গেছে হারাধন। বাড়ি পৌঁছতে পৌঁছতে তো মাঝরাত হয়ে যাবে। হ্যাঁ, কি বলি বাবু, আমার বউটা মাছ খেতে বড় ভালোবাসে। এখন যদি ঘরে মাছ না নিয়ে যাই, তাহলে তো ঘরে একেবারে। তাহলে ঘরে কি হারাধন? ও কিছু না বাবু, আর মাছ না নিলে আপনারই বা কি খেতে দেব বলুন? ঘরে যে কিছুই নাই। আপনি কিছু চিন্তা করেন না বাবু, এই নদী আমার হাতের তালুর মতো চেনা। এই যাব আর ঝপাত করে 2-1খানি মাছ ধরে চলে আসব। নৌকাটা যখন একটা ঘাটের সামনে এসে দাঁড়ালো, তখন বুঝলুম এই বিস্তীর্ণ অঞ্চলের বিরাট অংশ জুড়ে ঝোপ জঙ্গল। অজানা পশু পাখিদের ডাক ক্রমশই বেড়ে চলেছে। হারাধন নৌকো থেকে নেমে হাতে একখানি জাল নিয়ে এগিয়ে গেল। আপনি এখানে হ্যারিকেনটা নিয়ে দাঁড়ান বাবু, কোথাও যাবেননি কিন্তু। আমি যাব আর আসব। কিন্তু হারাধন, হ্যারিকেনটা যে তুমি আমায় দিয়ে গেলে। লাগবে নি বাবু, আপনি ওখানে দাঁড়ান। এরপর অন্ধকারে কোথায় যেন মিশে গেল। আমার বেশ ভয় হতে লাগলো এবার। নির্জনে ঘাটে একটাও প্রাণীর চিহ্ন পর্যন্ত নেই। তার উপর হারাধন ওভাবে অন্ধকারের মধ্যে চলে গেল। এইবার রানার উপরে রাগ হলো আমার। আমি যখন আসবো বললাম, একবার তো ছুটি নিয়ে আমার সাথে আসতে পারতো। এরপর খানিক দূর থেকে কিছু লোকের
অস্পষ্ট কোলাহল শুনতে পেলাম। ওরা যেন কি সব বলা বলি করছিল। তাড়াতাড়ি ধর রে, ঠিক করে ধর, তাড়াতাড়ি নদীতে বাঁচাতে হবে, বেলা পড়ে যাচ্ছে। দূর থেকে দেখতে পেলাম একটা আলো যেন আমার দিকে এগিয়ে আসছে। ভয় হলো, কারা এরা? চোর ডাকাত নয় তো? তারপর দেখলুম জনা তিনটে লোক, তাদের মধ্যে দুজন একটা মড়াকে বাঁশের মধ্যে বেঁধে নিয়ে যাচ্ছে। আমি ওদের পিছু পিছু এগিয়ে গেলাম। আরে এই রাত্রিরে কোনো বিপদ আপদ হবে না তো? ভোর 4টে বাজার আগে তাড়াতাড়ি এখান থেকে বাড়ি চ তাড়াতাড়ি। কিছু হবে না রে, কিছু হবে না, ভয় করিস নে। রাম নাম জপ কর ফোটে, রাম 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 রাম। এই রাম 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 রাম। জঙ্গলটা, ওদিকে জঙ্গলটা কেমন কেঁপে উঠলো, বলে বাঘ পড়েছে। কোথায় কোথায় রে? কি বলিস এসব? কোন দিকে? হ্যাঁ হ্যাঁ গো, আমি ঠিকই বলছি। ওই দেখো, অন্ধকারের মধ্যে কে যেন একটা দাঁড়িয়ে আছে। আমার দিকে আঙুল উঁচিয়ে একটা ছেলে বলল, এই এই কে আপনি? হ্যাঁ কে আপনি? আমি আমি হারাধনের সাথে এসেছি। এই কি বলছে রে? ওই ভূত 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 ভূত, পালা পালা, এই এখানে পালা পালা। যাব বাবা, লোকগুলো লাশটাকে ফেলে দিয়ে কোথায় যেন চম্পট দিল। কি হলো ব্যাপারটা? আমায় দেখে সবাই পালিয়ে গেল কেন? এই জঙ্গলে সত্যি কোনো অজানা ত্রাস লুকিয়ে আছে মনে হলো। আমার পায়ের অনতি দূরেই লাশটা পড়েছিল। হ্যারিকেনটাকে নিয়ে ভয় ভয় এগিয়ে গেলাম। হাসপাতালে বহু লাশ দেখেছি আমি, কিন্তু এই দুর্ভেদ্য জঙ্গলের মাঝে এভাবে লাশ পড়ে থাকতে দেখে শরীরটা কেমন যেন শিউরে উঠল। মনে সাহস জুগিয়ে এক পা করে এগিয়ে গেলাম। লাশের কাপড়ের দিকে হাতটা বাড়িয়ে দিতেই, বাবু, ও কি করছেন? কে? হ্যারিকেনের আলোয় দেখলাম হলুদ শাড়িতে মাথায় ঘোমটা দেওয়া একটা মহিলাকে। কোমর অব্দি চুল নেমে গেছে, মাথা ভর্তি সিঁদুর, কপালেও বড় সিঁদুরের টিপ। দেখে মনে হলো এ গাঁয়েরই কেউ হবে। কি হলো বাবু? এখানে কাউরে খুঁজছেন নাকি? খুঁজছি বলতে পারেন। মানে আমি এখানে আসলে এক পরিচিতের বাড়িতে এসেছি রোগী দেখবো বলে। আপনাকে তো ঠিক চিনলাম না। আমায় আপনি চিনবেন না গো, আমি পদ্মা, এই গাঁয়ে থাকি। ও, তাহলে তো ভালোই হলো। আর বলবেন না, তখন থেকে কি সব কাণ্ড ঘটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। কতগুলো লোক দেখি আমায় দেখে ভয় পালালো। একটা লাশ নিয়ে যাচ্ছিল ওরা। ও মা, লাশ কোথায় গো বাবু? হ্যাঁ, বিশ্বাস করুন আমি সত্যি কথা বলছি, এই তো এখানেই ছিল। তারপর অবাক বিষয় দেখলুম ওখানে সত্যি কোনো লাশের চিহ্ন নেই। তাহলে কি লোকগুলো লাশটাকে নিয়ে চলে গেল? নাকি? কথা না বাড়িয়ে বললুম, আচ্ছা আমাকে আপনি একটু সাহায্য করতে পারেন? বলেন না বাবু, বলেন কি করতে হবে বলেন। সেরকম কিছু নয়, আমার সাথে যে ছেলেটি এসেছিল হারাধন, সে কিছুক্ষণ আগে ওই দিকটায় গেল। এতক্ষণ হয়ে গেল এখনো ফিরল না, তাই ওকে একটু খুঁজতে যেতে হবে। আপনি কি ওই রাস্তা দিয়ে যাবেন? হ্যাঁ, ওদিকেই তো যাবো। তা আসেন না, আসেন, আমার সব রাস্তাঘাট চেনা। এই আঁধার রাতে কাউকে সাথে পেয়ে একটু স্বস্তি পেলাম। হাত ঘড়ির কাঁটা জানান দিল রাত প্রায় 1:30 বেজে গেছে। ততক্ষণে পেটের খিদে কখন যে মরে গেছে তা খেয়াল নেই। পদ্মা খালি পায়ে জঙ্গলের রাস্তা ধরে আগে আগে হেঁটে চলেছে, আমি চলেছি ওর পিছু পিছু। বাবু, সারাদিন তো কিছু পেটে পড়েনি, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন?
সে তো আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ও, আর কি করা যাবে বলুন, সবই আমার ভাগ্য, অদৃষ্টে যা লেখা থাকে আর কি। ছাড়ুন সেসব। পদ্মা জঙ্গলে একটা গাছের সামনে গিয়ে সে থমকে দাঁড়ালো। কি হলো, দাঁড়িয়ে পড়লেন কেন? আপনি আমাদের অতিথি, আপনি না খেয়ে আছেন সেটা তো আর মেনে নেওয়া যায় না। এই নিন ধরুন। আঁচলে বাঁধা একখানি ডাঁসা পেয়ারা আমার দিকে এগিয়ে দিল পদ্মা। পেয়ারা? কোনো দিকে না চেয়ে পেয়ারাখানি হাতে নিয়ে পর পর 3 বার কামড় বসালাম। অপূর্ব খেতে। তা পেয়ারাটা পেলেন কোথায়? ওই তো ওই গাছ থেকে পেলুম, গাছে ছিল। আসেন বাবু আসেন, দেরি হয়ে যাবে আবার। তারপর আবার পদ্মা হাঁটতে শুরু করলো। পিছন দিকে ঘুরে তাকাতেই দেখলাম ওই জায়গাতেই একটা রুগ্ন পেয়ারা গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। বাবু দেরি করবেন নি, তাড়াতাড়ি আসেন, ভোর 4টে আবার আমাকে যেতে হবে। হ্যাঁ যাই। পদ্মা পা চালিয়ে ছুটতে শুরু করলো যেন। আমি ওর সাথে যেন পেরেই উঠছিলাম না। অবশেষে জঙ্গলের আঁধার কাটিয়ে গাছের ফাঁক দিয়ে দেখতে পেলাম নদীর চরটা। জ্যোৎস্নার ম্লান আলো নদীর চরে পড়ে ঝিকমিক করছিল। সেখানেই দেখলুম নদীর এক কোমর জলে দাঁড়িয়ে আছে একটা মানুষ। চাঁদের আলোয় তার শরীরটা আধো আধো বোঝা যাচ্ছিল। ওটা যে হারাধন তা নিয়ে সন্দেহ নেই। পিছন ঘুরে করছেটা কি বুঝলুম না। এই নিন বাবু, ওনাকেই তো খুঁজছিলেন এতক্ষণ ধরে। যান, এগিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, ওকেই তো। পদ্মা, তুমি কি করে জানলে? সে যাই হোক, এগিয়ে গেলুম। হারাধন, এই হারাধন, এতক্ষণ ধরে করছোটা কি? বাড়ি চলো শিগগির, রাত কেটেছে, ভোর হয়ে গেল। হারাধন এরপর আমার দিকে ফিরে চাই। ও মা, ওটা কি? ওর মুখ দেখে মনে হলো জলে ফুটে ওঠা কবেকার বাসি পচা মোড়া। মুখ ফুলে গেছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। ওই বেরিয়ে আসা দাঁতগুলোর মধ্যে একটা মরা মাছ ধরে রেখেছে। আমার সারা শরীরে যেন কে হিমেল হাওয়া বইয়ে দিল। এ কি হয়েছে তোমার হারাধন? এ তোমার কি রূপ? কি হয়েছে তোমার? ডাক্তার বাবু, আপনাকে এখানে কে নিয়ে এলো? হ্যাঁ, আপনাকে যে বললুম ওখানে দাঁড়িয়ে থাকতে। আমাকে তো পদ্মা। পদ্মা? পদ্মা? পদ্মা কোথায়? আমার বউ কোথায় বলুন? আমার বউ। মনে হলো একটা মৃত শরীর উন্মাদের মতো উতলা হয়ে উঠেছে। আমার বউকে ফিরিয়ে দিন ডাক্তার বাবু, আমার বউকে ফিরিয়ে দিন। ও যে মাছ খেতে বড্ড ভালোবাসে ডাক্তার বাবু। আমি 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 ওকে নিজের হাতে মাছ খাওয়াবো। আমার বউকে ফিরিয়ে দিন ডাক্তার বাবু। ঠিক সেই সময় জঙ্গলের ভিতর থেকে একটা আর্তনাদ ভেসে এলো। বাঁচাও! বাঁচাও! আমি বাঁচতে চাই, বাঁচাও! এমতো অবস্থায় পদ্মার আওয়াজ পেয়ে দৌড়ে জঙ্গলের মধ্যে ঢুকলুম। মনে হলো খানিক দূর থেকেই বিপদে পড়েও আর্তনাদ করছে। 2-1 পা যেতেই থমকে দাঁড়িয়ে পড়লুম। এ কি, খানিক দূরে পড়ে আছে সেই সাদা কাপড়ে ঢাকা লাশটা, যেন আমার সামনে ছটফট করে কাঁদতে যাচ্ছে। বাঁচাও! বাঁচাও! মনে হলো বলছে, এই চাদর সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও এই চাদর, মুক্ত করো আমাকে, মুক্ত করো। আমার সারা শরীর যেন কেমন অবশ হয়ে এলো। নিজের মধ্যে থেকে সব নিয়ন্ত্রণ যেন হারিয়ে ফেলেছিল।
কাঁপা কাঁপা হাতে চাদর সরাতেই আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। সেখানে রয়েছে কঙ্কালের হাড়গোড় আর একটা মাথার খুলি, তাতে সিঁদুর লেপা। আর তিল দণ্ড সেখানে দাঁড়ানোর সাহস হলো না। ঊর্ধ্বশ্বাসে হাঁটতে শুরু করলুম। অবশেষে যখন ঘাটে এসে পৌঁছলুম, তখন দেখলুম রানা ঘাটে দাঁড়িয়ে আছে সওদাগরি নৌকা নিয়ে। শিগগির উঠে আয়, এদিকে এদিকে, আমি শিগগির উঠে আয়। রানাই আমাকে সেই দুঃসংবাদটা দিল। অনন্ত, তুই হয়তো জানিস না, গত দুদিন হলো আমার ভাই আর ও স্ত্রী দুজনেই গত হয়েছে। মনে বড় ধাক্কা লাগলো। কি বলছিস তুই? কিভাবে হলো? কখন হলো? গত দুদিন আগে হঠাৎই ভোর রাতে পদ্মার শ্বাসকষ্ট ওঠে। দুর্যোগের রাতে হারাধন ডাক্তারের খোঁজেই বেরিয়েছিল। আসার পথে খবর পায় পদ্মা নাকি আর বেঁচে নেই। তারপর মনের দুঃখে কোথায় যে চলে গেল হারাধন। পরদিন সকালে আরেকটা দুঃসংবাদ। কি বলছিস তুই এসব রানা? কি বলছিস? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি। সবকিছু কেমন যেন জলের মতো স্পষ্ট হয়ে গেল। আমি আর ওকে আজকে রাতের ঘটনাটা বললুম না, শুধু দেখলুম সুন্দরবনের নদীতে একটা পদ্ম ভাসছে। সেই ঘটনার বহু বছর কেটে গেল। তবে এই শরৎকালটা এলেই হারাধন আর পদ্মার কথা ভেবে মনটা প্রতি বছর ভারাক্রান্ত হয়ে যায়। আজও। জানিস ভাই, শীত পড়লেই না স্নোফল হয় ওখানে। তা ভালো তো, কাজের সাথে সাথে বরফও দেখতে পাবি। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু রাস্তাঘাটে বরফ থাকলেও খুব সমস্যা। বাস লেট করে, কাজে যেতে দেরি, ফিরতে দেরি, তখন মনে হয় এখানেই ভালো। বারে বা, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। বহুদিন পর আমি আর সপ্তক মিট করেছি। আমরা দুই বন্ধু, স্কুলে একসাথে পড়াশুনো থেকে শুরু করে স্কুলের সমস্ত দুষ্টুমির ক্রাইম পার্টনার ছিল। ও এখন প্রবাসে থাকে। এতকাল ধরে যত কথা জমেছিল সব বলতে বলতে কখন যে বেলা গড়িয়ে যাচ্ছিল খেয়াল নেই। বাড়ির মানুষগুলো থেকে তো দূরে থাকতে হয়, তোদের তো সেটা হয় না বল। সেদিক থেকে তোরা কিন্তু লাকি। তবে এই চাকরির জন্যই অনেক দেশ বিদেশ দর্শনেরও সৌভাগ্য হয়েছে। সেটাই বল। আরে এই তো মাসখানেক আগে সুইজারল্যান্ড গেলাম। জেনেভা? হ্যাঁ রে। বাহ, বান যাসনি? হ্যাঁ, গেছিলাম তো। রিভাকে তো মাঝে মধ্যেই ছবি টবি পাঠাই, জানিস তো। এবার থেকে তোকেও পাঠাবো। হতভাগা, এরপরেও বলবি আমরা লাকি। হঠাৎই সপ্তকের ফোন বেজে উঠলো। একটু দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড। ফোনটা নিয়ে খানিক দূরে গিয়ে সপ্তক কথা বলছিল। অনেকক্ষণ সময় হলো, তবু ওদের কথা শেষ হচ্ছে না। ফিরে আসতেই দেখলাম সপ্তকের উল্লাসিত মুখটা কেমন ভারাক্রান্ত হয়ে গেছে। ও ও আমার সাথে এটা করতে পারে না ভাই, আমি ওকে ছাড়া বাঁচবো না। আরে কি হয়েছে খোলসা করে বলবি তো? রিভা আমাকে এভাবে ঠকালো ভাই। হ্যাঁ, আমাদের এতদিনের সম্পর্ককে ভেঙে দিয়ে ও সৃজনের সাথে ঘুরছে, জানিস? দীপন বলল। কি বলছিস? রিভা তো খুব ভালো মেয়ে। না না, তোর কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, বন্ধুর কথা বিশ্বাস করবি কেন তুই? আরে বাবা, আমি সেভাবে বলিনি কথাটা। রিভাকে আমার থেকে তুই অবশ্য বেশি চিনবি। তোরা নিজেরা আর একটু কথা বল, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, আর কিচ্ছু ঠিক হওয়ার নেই। গত পরশু ওর সাথে আমার ছোটখাটো একটা ঝামেলা হয়েছিল। ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না। তারপর থেকে না ও আমার ফোন রিসিভ করছে, না আমায় ফোন করছে। আর এখন তো এসব শুনছি। দীপন আমার ভাই হয়, ও আমায় মিথ্যে কথা বলবে কেন? তাহলে আর কি করবি? গঙ্গার জলে সব শোক বিসর্জন দিয়ে বাড়ি যা।
ধুর, ইয়ার কি মারিস না তো, আমার আর কিছু ভালো লাগছে না। তুই তুই আমার সাথে এখনই চল এখান থেকে। আরে আবার কোথায় যাব? এখানেই তো দিব্যি সময় কেটে যাচ্ছিল। প্লিজ চল না ভাই, চল না। সপ্তক রীতিমতো আমায় জোর করে টেনে নিয়ে গেল। ও তো হেলমেটটাও আনেনি, কে জানে কোথায় নিয়ে যাচ্ছে। এরপর বাইকে করে শহরের এলাকা ছাড়িয়ে বাইরে একটা জায়গায় এসে থামলো। এখানে লোকে নেশা টেশা করতে আসে। ভাই যা, এবার একটা সোডার বোতল নিয়ে আয়। তুই আবার এসব কবে থেকে খাওয়া শুরু করলি? আরে না না ভাই, কাল আমার অফিসের কিছু কালিগ আসবে, তাদের জন্যই আনতে হবে। বুঝতেই তো পারছিস, সবার ডিমান্ডই পূরণ করতে হয়। না না, ছি ছি, কেউ দেখে নিলে? আরে আমি নজর রাখছি তো, বাইক নিয়ে রেডি থাকছি। না ভাই, আমি চালাবো গাড়ি, আমি এখানে নজর রাখছি। তুই যা, তুই নিয়ে আয়, আমি এসবে নেই। এত ভীতু না তুই, সারা জীবন এক রয়ে গেলি বল। আর কি করব, আমি যাই। সপ্তক চলে গেলে রাস্তার ধারে একটা উঁচু পাঁচিল চোখে পড়ল। তার পাশ দিয়ে চলে গেছে একটা সরু গলি। গলির ভিতরেই দোকানটা, রাস্তা থেকে ভালো দেখা যায় না। পাঁচিলের ধারে থাকা একটা বেঞ্চে একটা লোক বসেছিল, নেশাতুর হয়ে অনেকক্ষণ থেকে ঝিমোচ্ছিল। এই ভালো মানুষের বাচ্চাগুলোর জন্য আমার জীবনটা একেবারে ঘাটে চলে গেছে। আমি তোদের ছাড়বো না, সব কটাকে পিষে মারবো। দৈবাত আশপাশের কুকুরগুলো চিৎকার শুরু করলো। এই চুকার চুকার হাত ছাড়াগুলো কান ঝালাপালা করে দিলে দূরা। এরপর টলতে টলতে এগিয়ে গিয়ে খানিক দূরে থাকা একটা পেল্লায় লরিতে উঠল লোকটা। লোকটা যে লরির চালক সেটা আমার বুঝতে বিশেষ অসুবিধে হলো না, কিন্তু এই অবস্থায় লোকটা গাড়ি চালাবে নাকি? না জানি আজ কার কপালে কি দুঃখ আছে। হঠাৎই শুনতে পেলাম বিস্ফোরণের মতো একটা শব্দ। খানিক দূরেই একটা ধুলোর ঘূর্ণি জ্যোৎস্নার মোহময় আলোতেও স্পষ্ট। কি হলো ব্যাপারটা? তৎক্ষণাৎ বাইকটা ফেলে ছুটে গেলাম। খানিক দূর থেকে দেখলাম লরিটা অ্যাক্সিডেন্ট করেছে। দেখলাম তারপর লরিটা খুব গতি নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। এরপর যা দেখলাম, আমার হাত পা অবশ হয়ে গেল। রাস্তার ধারে পড়ে আছে একটা মেয়ের নিথর দেহ, থ্যাতলানো মুখ, শরীরের সব জায়গায় রক্ত ছড়িয়ে পড়েছে। চোখ সরিয়ে নিলাম। বিপদে পড়ার আশঙ্কায় সেখান থেকে ফিরে আসতে যাব, হঠাৎই পিছন থেকে শব্দ এলো। আমাকে বাঁচান, যাবেন না, যাবেন না, আমাকে এভাবে ফেলে যাবেন না। সমস্ত ডাক উপেক্ষা করে দ্রুত গতিতে আবারও সেই জায়গায় ফিরে এসে দেখলাম সপ্তক হতবম্বের মতো দাঁড়িয়ে আছে। ব্রেকআপ আমার হয়েছে, আর পাগল কি তুই হয়ে গেছিস নাকি? না বলে কোথায় চলে গিয়েছিলি এই রাতের অন্ধকারে? খানিকক্ষণ আগে ওই সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছিস? তোর চোখের সামনে? হ্যাঁ রে বাবা, একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দেখছিস তো কুকুরগুলো কি চেঁচাচ্ছে। লোকজন জড়ো হবার আগে চল পালাই। তুই কি মানুষ? হ্যাঁ, ফেঁসে যাওয়ার ভয়ে একটা মানুষকে বাঁচাবো না? আরে ভাই, তুই বুঝতে পারছিস না, এইসব জায়গায় থাকা একদম উচিত না, সর্বনাশ হয়ে যাবে। ওই দেখ, বলতে না বলতেই আমি ভাই এখানে আর থাকতে চাই না। বাইকে ওঠ, নাহলে কিন্তু আমি এক্ষুনি একাই চলে যাব। সপ্তক রীতিমতো বাধ্য হয়ে উঠে বসলো বাইকে। তুই শুধু শুধু আমার উপর রাগ করছিস। এসব ভোগাস কেসে নিজেকে জড়াস না, তোর একটা কেরিয়ার আছে, মাঝখান থেকে ফেসে যাবি শুধু শুধু। দেখ অভি, তুই আমায় ছোটবেলা থেকে চিনিস, আমি কিন্তু কারোর সমস্যায় ঝাঁপিয়ে পড়তে পিছোপা হই না। তুই আমার উপর মিছিমিছি রাগ করছিস। এখন এসব কথা বাদ দে। শোন না, এতদিন পর যখন তোর আর আমার দেখা হয়েছে, চল আমার ফ্ল্যাটেই চল, খাওয়া দাওয়াও করবি, আর একটা না হয় মুভিও দেখবো দুজনে বসে। বেশ, তাই চল। মিনিট খানেক পর সামনে ব্রিজে উঠলাম। সপ্তকের ফোনটা তখনই বেজে উঠল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। কি বলছিস? না না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। তুই ভুল কথা বলছিস, ভুল কথা বলছিস। তুই কি প্রমাণ আছে তোর কাছে? হ্যাঁ সত্যি? কি হয়েছে ভাই, কি হয়েছে?
বেশ কিছুক্ষণ কোনো কথা বললো না শব্দ, কেমন যেন চুপ হয়ে রইল। অভি, অভি, গাড়িটা থামা, থামা গাড়িটা। ব্রিজের মধ্যে গাড়ি থামাবো? পাগল হয়ে গেছিস নাকি? প্লিজ অভি, থাম প্লিজ। উফ, তোর যে কখন কি মাথায় চাপেন আমি কিচ্ছু বুঝতে পারি না। যখন যা বলবি তখন তাই করতে হবে। বাইক থামাতেই নেমে গেল সপ্তক, ব্রিজের রেলিং এর কাছে এগিয়ে গেল ধীরে ধীরে। আমিও বাইক থেকে নেমে এগিয়ে গেলাম ওর পিছু পিছু। সপ্তক, কি হয়েছে বলতো তোর? আমি কি করে বাঁচবো রিভাকে ছাড়া? ও সৃজনকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। কে বললো তোকে এসব? দীপন, দীপন ফোন করে বলল, এই দেখ ওদের বিয়ের ছবি। আমার আমার বাঁচার আর কোনো ইচ্ছে নেই। কি বলছিস ভাই? সত্যি সত্যি তোর বাঁচার কোনো ইচ্ছে নেই? হ্যাঁ, সত্যি আর কোনো ইচ্ছে নেই। তাহলে আর কি, মর। সপ্তক, সপ্তক ভাই, তুই এ কি করলি? কি করলি তুই এটা? কি ভেবেছিলি আমি ভুলে গেছি? আমি শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। কত বছর ধরে আমি যন্ত্রণায় ভুগছি তুই জানিস। খুব গর্ব না তোর? হ্যাঁ, খুব গর্ব। ছোট থেকে ক্লাসে ফার্স্ট কে হয়েছে? আমি। কিন্তু সবার কাছে সব সময় তুই মহান, তাই না? ক্লাসে স্যার ম্যামরা থেকে শুরু করে সব ছেলেমেয়েরা সপ্তক বলতে অজ্ঞান। বিদেশে চাকরি করতে চলে গেলি ড্যাং ড্যাং করে, আমি অস্ট্রেলিয়া যাচ্ছি। সারা জীবন এত পড়াশুনো করেও একটা সামান্য চাকরি করি। আমি যে কুয়োর ভ্যাং সেটা তুই আমায় আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিস বারবার। শুধু এখানেই শেষ নয়, তোর এই বৈভব আর বিলাসবহুল জীবনযাপনের মোহ থেকে রিভাও বাদ পড়েনি। তোর আগে আমি ওকে সঙ্গিনী করতে চেয়েছিলাম, ও আমার মুখের ওপর রিজেকশনের ডিসিশন ছুড়ে দিয়েছিল, আর তার কারণ ছিল শুধু তুই। আমি তোকে এত সহজে ছেড়ে দেব? সুদে আসলে উসুল করে নিয়েছি। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। প্রতিশোধ নিয়েছি, প্রতিশোধ। ব্রিজের ওপরেই পড়ে থাকা সপ্তকের ফোনটাকে তুলে সব নাম্বার, কল রেকর্ড, ডাটা সব ডিলিট করে দিলাম। পকেট থেকে রুমালটা বের করে প্রথমে ভালো করে মুছে নিলাম ওর বাইকটাকে, যাতে করে সবার বিশ্বাস হয় ওর এই মৃত্যুটা। হাঁটতে শুরু করলাম ব্রিজ দিয়ে। পকেট থেকে ফোনটাকে বের করে কল করলাম। হ্যালো দীপন ভাই। প্ল্যান সাকসেসফুল। ওই ফটো দেখে মরবে মরবে করছিল ব্রিজের সামনে দাঁড়িয়ে। ব্যাস, তারপরেই ভবলীলা সাঙ্গ হয়ে গেছে ওর। তুই আমার সত্যিকারের বন্ধু ভাই, থ্যাংক ইউ। আরে ঠিক আছে ঠিক আছে, এতে আমারও তো শান্তি হলো নাকি? বেটা আমার পিস্তু তো ভাই হলে কি হবে, 1 নম্বরের ছিচকেল। বিদেশে গিয়ে টাকা কামাবে, আবার সম্পত্তির ভাগও নেবে। নে এবার ভোগ কর। আর হ্যাঁ ভাই, ফটো এডিটিংটা কেমন হয়েছে বল? মাইন্ড ব্লোয়িং, জাস্ট অসম। সৃজন আর রিভার ছবি এডিট করেও যে এতটা রিয়েলিস্টিক হতে পারে কেউ ভাবতেই পারবে না। এর ফুল ক্রেডিট তোর। তবে আজ আমাদের দুজনের প্রতিশোধই পূর্ণ হলো। চলে আয় আমার ফ্ল্যাটে কাল, জমিয়ে পার্টি হবে। হ্যাঁ যাবো রে ভাই। এখনো বাড়ি অনেকটাই পথ, কিন্তু এই নির্জন জায়গায় কিছু পাবো? পিছন ফিরে দেখলাম একটা ট্যাক্সি আসছে। এ তো মেঘনা চাইতেই জল। ট্যাক্সি, বেহালা যাবেন? কাঁচ নামাতেই দেখলাম গাড়িতে একটা মেয়ে বসে আছে। প্যাসেঞ্জার আছে, আপনি গেলে ওনার সাথে শেয়ার করতে হবে আর কি। ওনার যদি অসুবিধা না থাকে আমার কোনো আপত্তি নেই। আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, উঠে আসুন। ট্যাক্সিতে চেপে বসতেই মনে কেমন একটা প্রশান্তির ভাব এলো। জানলার ঠান্ডা হাওয়ায় আপন মনে বসে আছি। খানিক বাদেই দেখলাম ট্যাক্সিটা রুট চেঞ্জ করছে। কি ব্যাপার দাদা, এটা কোন রাস্তা দিয়ে যাচ্ছেন? চালক কোনো উত্তর দিল না। দাদা, ও দাদা শুনছেন?
পাশের সিটের দিকে ঘুরে তাকাতেই গা শিউরে উঠল। অস্পষ্ট থ্যাতলানো সেই মুখ, লরিতে পিষে যাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া সেই বডি আমার পাশে নেতিয়ে পড়ে আছে। তখন তাড়াহুড়োতে খেয়াল করিনি এ তো রিভা। কিন্তু গাড়িতে ওঠার সময় তাহলে কে কথা বললো? প্রচন্ড আতঙ্কে চিৎকার করে উঠলাম, থামাও গাড়ি, থামাও থামাও, এসব কি হচ্ছে? থামাও গাড়ি। উফ, তোর যে কখন মাথায় কি চাপে না, আমি কিছু বুঝতে পারি না। যখন যা বলবি তখন তাই করতে হবে। উফ, ভালো লাগে না। চমকে উঠলাম। কেউ শব্দক চিনতে পেরেছিস তাহলে? হ্যাঁ, এ কি করে সম্ভব? ওকে তো আমি কিছুক্ষণ আগে শেষ করে এসেছি। আমার ভূত ভবিষ্যৎ সব মিলেমিশে যেন একাকার হয়ে যাচ্ছে। হু করে গাড়িটা কোন এক অন্ধকার গোলক ধাঁধার মধ্যে দিয়ে যেন এগিয়ে চলেছে। গাড়ির ভিতরে টিম টিম করে জ্বলে থাকা আলোতে শুধু সপ্তক আর রিভার বিভৎস দেহ দৃশ্যমান। কণ্ঠরোধ হয়ে এলো আমার। আবারও পাশে পড়ে থাকা ওই দেহটার দিকে চোখ যেতেই ভয়ে আমার সব রক্ত যেন শুকিয়ে গেল। চোখ মেলে তাকালো, রিভার ওই ভয়ঙ্কর শরীরটা ধীরে ধীরে উঠে আমার দিকে ঘুরে বসলো। কি অভিগ্রায়, এবার খুশি তো? সপ্তকার আমাকে মেরে? আমি তখন তাড়াহুড়োতে বুঝতে পারিনি ওটা যে তুমি ছিলে। বিশ্বাস করো, আমাকে আর সপ্তককে আলাদা করার জন্য তুই সব প্ল্যান করেছিলি? না না, আমি প্ল্যান করে কিছু করিনি। বিশ্বাস করো রিভা, আমি তোমায় সত্যি 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 ভালোবাসতাম। মিথ্যা কথা, তুই আমাকে ভালোবাসিসনি কখনো। আমাকে ভালোবাসলে তুই সপ্তককে মারতে পারতিস না। তোর মৃত্যু তার সামনে দাঁড়িয়ে আছে। জীবনের অন্তিম সময় অন্তত সত্যিটা স্বীকার কর। আমাকে ছেড়ে দাও, আমি ক্ষমা চাইছি রিভা। সব তো তোদের কাছে আমি ক্ষমা চাইছি ভাই, ক্ষমা চাইছি। অভি ভাই, তুই তুই চিরকাল মিথ্যের মোহে জড়িয়েছিস। তোর কাছে পার্থিব উল্লাস, পার্থিব আনন্দই বড় হয়ে দাঁড়িয়েছে সব সময়। তাই তাই বন্ধুকে মারতেও দ্বিধাবোধ করলি না। চালকের সিটে বসে থাকা সপ্তকের মাথাটা মুহূর্তে যেন কঙ্কালে পরিণত হলো। থরথর করে কাঁপছে আমার দেহ। এইভাবে এইভাবে বিশ্বাসঘাতকতা করলি আমার সাথে? আমার ভুল হয়ে গেছে, আমায় তোরা ক্ষমা কর। তোর জন্য বড় করুণা হচ্ছে রে। আমাদের আলাদা করার জন্য তোরা কত কি করলি বল? সপ্তক যে সব সময় বিপদে আপদে তোদের পাশে দাঁড়িয়েছে, বন্ধুত্বের সব ধর্ম পালন করেছে, তাকেও মেরে ফেলতে তোদের একবারও হাত কাঁপলো না বল? মৃত্যু কিন্তু আমাদের আলাদা করতে পারলো না। নিয়তি এটাই চায় যে আমরা একসাথেই থাকি, বুঝলি বুঝলি? রিভা চল, ওর নিয়তি ঠিক করুক ওর পরিণতি। দেখলাম রিভা আর সপ্তকের দেহ অদৃশ্য হয়ে গেল ক্রমশ। বড় মুহূর্তে আবির্ভাব হলো আরো একজনের। দীপন, তুই? আমি এখানে এলাম কি করে? কিছু বুঝতে পারছি না রে ভাই। আমিও না। সর্বনাশ করেছি। আমরা মনে হয় মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। কি বলছিস ভাই? কি হবে আমাদের? জানি না ভাই, জানি না। গাড়ির গতি ক্রমশ বাড়তে শুরু করলো। ভালো করে কিছুই আর দেখা গেল না। অন্ধকার গহ্বরে ডুবে যাচ্ছে আমি আর দীপন।
এবারে শর্ট ফিল্মের কাজটা করতে বেশ মজা হয়েছে বল। তবে লাইভ লোকেশনে শুট করতে একটু চাপই হয়ে গিয়েছিল। তা যা বলেছিস ভাই, আমার তো খুবই ভালো লেগেছে। হ্যাঁ, এটা ঠিকই বলেছিস। তবে এবারে প্রজেক্টটা একটু নতুন ধরনের, তাই না? আমার রোলটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। কি বলিস সব? শুধু তোর আর আমারটা? আমার তো বেশ ভালোই লেগেছে এরকম একটা নিউ রোলে কাজ করে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের গল্পে।